প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। নাচ, গান, নাটক, চলচ্চিত্র সহ চীনের সুবিশাল সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় জীবনধারার গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরি। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। সংস্কৃতিকে একটি দেশের মানুষের আত্মপরিচয়ের ভিত্তি বলে মনে করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐতিহ্যবাহী সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে বরাবরই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন তিনি। ঐতিহ্য আর আধুনিকতার সমন্বয়ে এই সংস্কৃতিকে লালন পালন করতে প্রাদেশিক শক্তিকে কাজে লাগানোর উপরও জোর দেন তিনি। বিস্তারিত থাকছে রিপোর্টে। চীনের পূর্ব উপকূলীয় প্রদেশ চচিয়াং প্রদেশের অর্থনীতি ও সংস্কৃতির উন্নয়নকে শক্তিশালী করতে অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকেই পুরোপুরি কাজে লাগিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 2002 সাল থেকে 2007 সাল পর্যন্ত চচিয়াংয়ের পার্টি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শি জিনপিং। 20 বছরেরও বেশি সময় আগে চচিয়াংয়ে থাকাকালীন প্রদেশের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক গবেষণা করেছিলেন শি এবং একটি বিস্তৃত উন্নয়ন কৌশল তৈরি করেছিলেন। 2002 সালের নভেম্বরে হাংচৌতে প্রথম পরিদর্শন সফরে পশ্চিম হ্রদ পরিদর্শন করেন শি। সেই বছরের শুরুতে হ্রদ রক্ষার জন্য একটি সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়। শি চেয়েছিলেন হ্রদের সৌন্দর্য যেন প্রদেশের চারপাশের প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায়। সাংস্কৃতিক নির্মাণের 8টি প্রকল্প বাস্তবায়ন করেন শি, যেগুলো ডাবল আর্ট কৌশল নামে পরিচিত। সেই ধারাবাহিকতায় 180টিরও বেশি সাংস্কৃতিক স্থান সংস্কার করা হয়। মিং রাজবংশের সময়কার মতো দেখতে হ্রদের পশ্চিম অংশটি তখন পুনরুদ্ধার করা হয়েছিল, যার ফলে 2011 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় স্থান করে নেয় পশ্চিম হ্রদ। কমরেড শি প্রাচীন জিনিসগুলোকে সংরক্ষণ এবং সম্মান করার আহ্বান জানিয়েছিলেন। তার নির্দেশনায় আমরা জনসাধারণের সৌন্দর্য উপভোগ করার জন্য হ্রদের চারপাশের দেয়াল ভেঙে ফেলেছি। হ্রদের কাছাকাছি 180টিরও বেশি সাংস্কৃতিক স্থান সংস্কার করেছি, যাতে আরও বেশি মানুষ হ্রদ উপভোগ করতে পারে। প্রেসিডেন্ট শির নির্দেশ ও সহায়তায় প্রদেশটি 2005 সালে প্রাচীন চীনা চিত্রকলার সিরিজ প্রকল্প চালু করে। 5 বছরের মধ্যে প্রদেশের বিশেষজ্ঞরা সফলভাবে সোং রাজবংশের প্রায় 1000-এর বেশি চিত্রকর্ম সংগ্রহ করেছেন, যা আগে বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল। 2010 সালের ডিসেম্বরে সোং রাজবংশের চিত্রকর্মের সম্পূর্ণ সংগ্রহ বইটি প্রকাশিত হয়েছিল। সোং রাজবংশের চিত্রকর্মগুলো উচ্চ শৈল্পিক মানের কারণে চীনা চিত্রকলার ইতিহাসে শীর্ষস্থানীয়। তবে 1 সহস্রাব্দেরও বেশি সময় পরে অনেক প্রাচীন চিত্রকর্ম বছরের পর বছর ধরে জীর্ণ হয়ে গিয়েছিল। তাই এই সূক্ষ্ম সোং রাজবংশের চিত্রকর্মগুলো সংগ্রহ, সংগঠিত করা এবং ছবি তোলা আমাদের জন্য জরুরি প্রকল্প হয়ে ওঠে। পরিসংখ্যানে দেখা যায় চচিয়াংয়ের সাংস্কৃতিক শিল্পমূল্য সংযোজন এ অঞ্চলের জিডিপির প্রায় 7.1%। 2030 সালের মধ্যে এই হার 8% ছাড়াবে বলে আশা করা হচ্ছে। চচিয়াংয়ের ওয়েস্ট লেক এবং লিয়াংচু শহরের প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ দেখতে এখন ভিড় জমায় লক্ষাধিক পর্যটক। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও গেম সায়েন্সের মতো সাংস্কৃতিক পরিবেশনার হাত ধরেও বিস্তৃত হচ্ছে প্রদেশটির অর্থনৈতিক সম্ভাবনা। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনের গ্রীষ্মকালীন ছুটি এখন পুরোদমে চলছে, আর সেই ছুটিকে ঘিরে দেশ জুড়ে পর্যটন কেন্দ্রগুলোতে চলছে ব্যস্ততা, উৎসব আর ঐতিহ্য সংরক্ষণের এক প্রাণবন্ত প্রচেষ্টা। কোথাও প্রাচীন জল অনুষ্ঠান, কোথাও বরফ ঠান্ডা নদীতে সাঁতার, চীন যেন গ্রীষ্মেও ভরপুর বৈচিত্র্যে। রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে দেশের নানা প্রান্তে ছুটছে মানুষ। পর্যটকদের আকর্ষণে নানা আয়োজন নিয়ে হাজির হয়েছে প্রতিটি জেলা, শহর আর অঞ্চল। চীনের চচিয়াং প্রদেশের হাংচৌ শহরের থংলো কাউন্টিতে ফিরে এসেছে 300 বছরের পুরানো স্ট্রিট ওয়াশিং উৎসব। বসন্তের শীতল পানিকে রাস্তার পাথরে ঢেলে ধোয়া হয় শুধু নয়, প্রতীকীভাবে ধুয়ে ফেলা হয়
দুঃখ ও দুর্ভাগ্য। আমি অনলাইনে এই ঐতিহ্য সম্পর্কে জেনেছিলাম, তাই ছুটিতে আমার শিশুকে নিয়ে এসেছি, যাতে ও প্রকৃত সংস্কৃতি ও গ্রীষ্মের আনন্দ অনুভব করতে পারে। উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে স্থানীয় ঐতিহ্যবাহী খাবার, রাইস কেক আর হার্বাল জেলি। গরমে ঠান্ডা এই খাবার যেন উৎসবের স্বাদে যুক্ত করেছে বাড়তি আনন্দ। চচিয়াংয়ের আরেক শহর চিয়ানততে গ্রীষ্মেও চলে উইন্টার সুইম ইন সামার। 17 ডিগ্রি সেলসিয়াস পানিতে 900 মিটার পাড়ি দেন প্রায় 2500 সাহসী সাঁতারু। এই ইভেন্ট এখন চীনের শীতপ্রেমী সাঁতারুদের জন্য এক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে। কানসু প্রদেশের লানচৌ শহরের ইং তানশিয়া এলাকা, যেখানে পাহাড় দেখায় রংধনুর মতো। চলমান গ্রীষ্মকালীন তাপ প্রবাহে পর্যটকদের স্বস্তি দিতে স্থানীয় পার্ক কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ উদ্যোগ। তারা ছাত্রদের জন্য ছাড়মূল্য টিকিট দিয়েছে, পাশাপাশি ট্রেন ও বিমান যাত্রীদের জন্যও থাকছে বিশেষ সুবিধা। এছাড়াও নতুন করে যুক্ত হয়েছে 3 কিলোমিটার দীর্ঘ কাঁচের পানির উপর রাফটিং স্লাইড। রঙিন পাহাড়ের কোলে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা একদিকে যেমন গরমে স্বস্তি দেয়, অন্যদিকে পর্যটনের আনন্দকেও করে তোলে বহুগুণ বেশি উপভোগ্য। এইসব উদ্যোগে পার্কটিতে রেকর্ড সংখ্যক দর্শনার্থীর আগমন হয়েছে, যা আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় 20%। প্রতিদিন প্রায় 6000 জন। পানি, পাহাড়, উৎসব আর সংস্কৃতির মেলবন্ধনে চীনের গ্রীষ্মকালীন পর্যটন হয়ে উঠেছে স্মরণীয় অভিজ্ঞতা। ঐতিহ্যকে ধারণ করে আধুনিক আয়োজনে প্রতিটি অঞ্চল নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে ছুটির এই উৎসব। রওজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সিএমজি স্প্রিং ফেস্টিভ্যাল গালা 2025-এর অন্যতম জনপ্রিয় গান হল অল ড্রিমস ফুলফিলড। এই গানে চীনের মূল ভূখণ্ড, হংকং, তাইওয়ান এবং ম্যাকাওয়ের শিল্পীরা একসঙ্গে পারফর্ম করেন, যা একতা ও সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে। গানটির মূল বার্তা আশা, স্বপ্নপূরণ এবং সবার সুস্বাস্থ্য ও আনন্দ কামনা করা। গানটির মূল থিম হচ্ছে পৃথিবীতে কেউ অপরিচিত নয়, আমরা সবাই বন্ধু।雨
1600 বছরের পুরানো এক চীনা তাঁত শিল্পের গল্প, যার নাম ইউনচিন বা মেঘের সুতোয় বোনা ঐতিহ্য। নানজিং শহরে জন্ম নেওয়া এই বুনন শিল্প একসময় রাজকীয় পোশাকে ব্যবহৃত হতো, আর এখন আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় সেই ঐতিহ্য ফিরে পাচ্ছে নতুন প্রাণ। নানচিংয়ের ইয়নচিন বুনন এক শিল্প, এক ঐতিহ্য আর এক সময়ের গল্প। চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে 1600 বছর আগে এই বুনন শিল্পের জন্ম। মসৃণ টেক্সচার, জটিল নকশা আর স্বর্ণরূপার সুতোয় মোড়ানো ইয়নচিন কাপড় একসময় রাজবংশীয়দের গায়ে জড়ানো হতো। এই বুননের পেছনে আছে এক জটিল প্রক্রিয়া। জাকার্ড তাঁতে 2 জন কারিগর একসাথে কাজ করেন। উপরে বসে থাকা কারিগর তোলেন ওয়ার্প সুতো, আর নিচের কারিগর বোনেন হুইফট সুতো। তাতে জোড়েন রঙিন সুতো, এমনকি সোনার সুতোও। দক্ষ কারিগররাও দিনে মাত্র 5 থেকে 6 সেন্টিমিটার কাপড় তৈরি করতে পারেন। ইউনচিনে সিল্ক ছাড়াও ব্যবহৃত হয় সোনা সুতো, এমনকি ময়ূরের পালক। এই রং পরিবর্তনের সূক্ষ্মতা এখনো কোনো মেশিন করতে পারে না। 2009 সালে এই ইয়নচিন তাঁত শিল্পকে বিশ্ব মানবজাতির বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো। আর আজকের ইয়নচিন প্রযুক্তির হাত ধরে নতুন প্রাণ পাচ্ছে। VR প্রযুক্তি আর AI গাইড এখন দর্শনার্থীদের দেখাচ্ছে ইয়নচিনের ইতিহাস। নানচিংয়ের ইয়নচিন ব্রোকেট মিউজিয়াম এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো এখন ইতিহাস আর ভবিষ্যতের সেতু বন্ধন তৈরি করছে। সাংহাই মিউজিয়ামে এখন প্রদর্শিত হচ্ছে সং রাজবংশের পোশাক, যা নতুন করে তৈরি হয়েছে ইয়নচিন কারিগরদের হাতে। ইয়নচিন শুধু কাপড় নয়, এটা আমাদের বুদ্ধিমত্তা, শিল্প এবং সৌন্দর্যবোধের প্রতিফলন। আমরা চাই প্রযুক্তির মাধ্যমে ইয়নচিনের গল্প পৌঁছে যাক আরও বেশি মানুষের কাছে। একটা তাঁতের সুতোয় বাঁধা ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার সংমিশ্রণ। ইয়নচিন তার প্রতিটি রঙে তুলে ধরে চীনা ঐতিহ্যের শিকড়, আর সেই ঐতিহ্য আজ আধুনিক প্রযুক্তির সাহায্যে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। রাউজেহ জাবিদা ঐশী, CMG বাংলা। চীনের ঐতিহ্যবাহী এবং প্রাচীন মার্শাল আর্ট উশুকে বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে সম্প্রতি আয়োজন করা হয় 18তম জাতীয় উশু প্রতিযোগিতা 2025। এই প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন এবং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলা, সাহস ও শক্তির স্ফুরণ ঘটানোর এক অনন্য মাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন শুভ আনোয়ার। চীনের ঐতিহ্যবাহী প্রাচীন শিল্প উশুকে বাংলাদেশের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দিতে দেশে আয়োজন করা হলো উশুর অন্যতম মর্যাদাপূর্ণ 18তম জাতীয় উশু প্রতিযোগিতা 2025। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে 5 দিনব্যাপী এই চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। এছাড়াও দেশের ক্রীড়াক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যারা খেলোয়াড়দেরকে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল রিদওয়ানুর রহমান। এই টুর্নামেন্টের প্রতিটি প্রতিযোগীর কাছ থেকে আমরা বাংলাদেশের সাহস ও শক্তি, তারুণ্যের প্রাণবন্ততা ও উদ্দীপনা এবং এই দেশে মার্শাল আর্টের উন্নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যক্ষ করেছি। আপনারা শুধু মার্শাল আর্টের উত্তরাধিকারী নন, আপনারা চীন বাংলাদেশ বন্ধুত্বেরও দূত। আপনাদের প্রচেষ্টার মাধ্যমে এই প্রাচীন শিল্প বাংলাদেশে বিকশিত হতে থাকবে এবং আমাদের দুদেশের মানুষকে আরও কাছাকাছি আনবে। এবারের জাতীয় প্রতিযোগিতায় সেনা, পুলিশ, আনসার ও ভিডিপি, বিকেএসপি সহ দেশের বিভিন্ন জেলা থেকে মোট 500 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পুরুষ ও নারী মিলিয়ে মোট 27টি স্বর্ণপদক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে সান্দা ফাইট ইভেন্টে 19টি ইভেন্ট এবং
তাওলু ইভেন্টে 8টি ইভেন্ট, সব মিলিয়ে বিজয়ীদের মাঝে 108টি পদক বিতরণ করা হয়। আমি মনে করি বাংলাদেশের প্রতি যে প্রেক্ষাপট চলতেছে, এখানে প্রতিটা মেয়ের উশু শেখা প্রয়োজন। কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আজকে মেয়েরা নিরাপদ নয়, বিভিন্ন জায়গায় ইফটিজিং হচ্ছে। সেক্ষেত্রে মেয়েরা যদি উশুটা শিখে তাহলে নিজেদের কনফিডেন্স বাড়বে এবং হচ্ছে তারা সেলফ ডিফেন্স করতে পারবে এবং নিজে একা তো বাঁচতে পারবে, জাতিকেও বাঁচাতে পারবে। আমি এটা মনে করি আর কি। আসলে উশুটাকে সবাই বর্তমানে আর কি উশু সম্পর্কে এমন অনেকে আছে যে যারা ভালো করে জানেই না। আমার মনে হয় আর কি যে নিজের সেফটি, রাস্তাঘাটে চলার সময় তাদের যে এই সমস্যাগুলো হয় তা সব সময় কাউকে না কাউকে তাদের সঙ্গে সেফটির জন্য যাইতে হয়। আমার মনে হয় আর কি যদি আমরা উশুটাকে রপ্ত করতে পারি আর কি, তাহলে এই সমস্যাগুলো হবে না। এবারে বিশেষ আকর্ষণ হিসেবে স্বর্ণপদকজয়ী 27 জন খেলোয়াড়কে ইলেকট্রনিক পণ্য উপহার দেওয়া হয়। পাশাপাশি দলীয় ইভেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়। জাতীয় প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আগামী 1 আগস্ট থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে একটি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে, যেখানে স্বর্ণ রৌপ্য পদকজয়ীরা প্রাধান্য পাবেন। মূলত ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য এখান থেকেই নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজতে চায় বাংলাদেশ উশু ফেডারেশন। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। সাংহাইয়ের ৪৫টি জাদুঘর গ্রীষ্মকালীন নাইট ট্যুর চালু করেছে, যেখানে দর্শনার্থীরা সন্ধ্যায়ও এই প্রদর্শনী উপভোগ করতে পারছেন। সাংহাই মিউজিয়ামে প্রাচীন মিশরীয় সভ্যতা ও রোল প্লে গেম দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পাশাপাশি দর্শনার্থীর সংখ্যাও বেড়েছে ৩০ থেকে ৪০%। এছাড়া ফেংচিয়ান মিউজিয়ামেও তুলে ধরা হচ্ছে থাং রাজবংশের সংস্কৃতি। গ্রীষ্মকালীন ছুটিকে কেন্দ্র করে সাংহাইয়ের জাদুঘরগুলো চালু করেছে নানা ধরনের নাইট ট্যুর প্যাকেজ, যা দর্শনার্থীদের দিচ্ছে চীনা সংস্কৃতি অবগাহনে একটি ভিন্ন অভিজ্ঞতা। ছুটির এই সময়ে জাদুঘরগুলো সাধারণত পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সাংহাইয়ের মোট ৪৫টি জাদুঘর তাদের খেলার সময়সীমা বাড়িয়ে সন্ধ্যা পর্যন্ত চালু রেখেছে, যাতে আরও বেশি দর্শক সহজেই প্রদর্শনীগুলো উপভোগ করতে পারেন। ১ জুলাই থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখা শুরু করেছে সাংহাই মিউজিয়াম, বিশেষ করে তাদের প্রাচীন মিশরীয় সভ্যতা প্রদর্শনী দর্শকদের কাছে আরও বেশি সময় নিয়ে উপভোগ করার সুযোগ করে দিতে। এছাড়া এই জাদুঘর বিশেষ ধরনের রোল প্লে গেম ভিত্তিক ট্যুর চালু করেছে, যেখানে দর্শকরা বিভিন্ন চরিত্রে অংশ নিয়ে নানা মিশনে অংশ নিতে পারেন, সংগ্রহ করতে পারেন স্ট্যাম্প এবং গল্পের ভেতর দিয়ে প্রাচীন মিশরীয় সভ্যতা উপভোগ করতে পারেন। আমি এখানে এসেছি মূলত সাংহাই মিউজিয়ামের নাইট ট্যুরে অংশ নিতে। আমি মহাযাজকের পোশাক পরেছি আর আমার বন্ধু সেজেছে রাজপুত্র। গল্পের সঙ্গে তাল মিলিয়ে আমরা প্রাচীন চীনে ঘুরে আসার এক অভিনব অভিজ্ঞতা উপভোগ করেছি। নাইট ট্যুর চালুর পর আমাদের গ্রীষ্মকালীন দর্শনার্থী গত বছরের তুলনায় ৩০ থেকে ৪০% বেড়েছে। এখন প্রতি রাতে প্রায় ৩,০০০ দর্শনার্থী আসছেন। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোর অ্যাপয়েন্টমেন্ট স্লট ১ থেকে ২ সপ্তাহ আগেই পূর্ণ হয়ে যাচ্ছে। সাংহাইয়ের ফেংচিয়ান মিউজিয়ামেও শুরু হয়েছে নতুন নাইট ট্যুর, যেখানে থাং রাজবংশের সংস্কৃতির ছোঁয়া রয়েছে। আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনগুলোয় মিউজিয়ামটি খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। এই ট্যুরে হানফু পড়া গাইডরা থাং যুগের ঐতিহ্যবাহী অভ্যর্থনা প্রদর্শন করেন। এতে রয়েছে ২ হাত ক্রস করে হাঁটু গেড়ে অভিবাদন জানানোর রীতি, যেখানে দর্শকরা থাং রাজবংশের সংস্কৃতি আরও ঘনিষ্ঠভাবে অনুভব করার সুযোগ পাচ্ছেন। সাংহাই মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন অব কালচার অ্যান্ড ট্যুরিজম জানিয়েছে, এই গ্রীষ্মে শহরের বিভিন্ন জাদুঘরে নাইট ট্যুরের মূল লক্ষ্য হচ্ছে চীনা সংস্কৃতিকে আরও ঘনিষ্ঠভাবে উপভোগ করার সুযোগ এনে দেয়া এবং জাদুঘরগুলোর সামাজিক ভূমিকা জোরদার করে স্থানীয়দের জীবনমান উন্নত করা। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে
দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。